নমস্কার, আমি সৌমিত্র চ্যানেল বাংলা স্টুডিও থেকে আজ আমরা আবার চলে এসেছি। আমার সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক সুমন বসু রায়। তো আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে ইলেকশন ঘোষণা হওয়ার পর রাজ্যের ডিজি বদলি হয়েছেন, আবার তার পরদিনই আবার যিনি হয়েছিলেন তিনিও বদলি হয়েছেন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এই মুহূর্তে জেলা শাসকদেরও বদলি করা হচ্ছে। কোন কোন জেলার থেকে জেলা শাসক বদলি হলেন এবং তারা বদলি হওয়ার পরে আমরা আরো কি কি দেখতে পারি, সবই কিছু আমরা শুনে নেব সংবাদ বিশ্লেষক সুমন বসু রায়ের থেকে। প্রথমেই বলে নিই যে এবারের যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা কিন্তু ব্যবস্থাপনায় রয়েছে, আর বিধানসভা নির্বাচন যেটা ছিল সেটা রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে ছিল, অর্থাৎ তাদের ব্যবস্থাপনায় কিন্তু হচ্ছিল। এইবার যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের প্রথম দিনেই কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি জানিয়ে দিয়েছিলেন যে এবারের নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ এবং শান্তিপূর্ণ করতে তারা কোনো ত্রুটি রাখবেন না। এবং আমরা জানি যে প্রথমেই কিন্তু তিনি প্রত্যেকটি জেলা শাসককে এবং সেই সঙ্গে এসপিকে দায়িত্ব দিয়ে দিয়েছেন যে তার অঞ্চলে যদি কোনো গন্ডগোল হয় বা কোনো ধরনের কোনো সমস্যা হয় সেই সমস্যা তাকে কিন্তু মীমাংসা করতে হবে, এবং যদি তারপরেও সেটা না মেটে তাহলে তার দায়ভার নিতে হবে। এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে পরিষ্কারভাবে বলা আছে যে কোনো দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জন্য কোনো ভুল ত্রুটি করে তার দায় সরাসরি কিন্তু আমাদের জেলা শাসকের উপরেই কিন্তু বর্তাবে। কেন 2021 সালের প্রসঙ্গ তুললাম? এই কারণে তুললাম, 2021 সালের বিধানসভা নির্বাচন কিন্তু সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। ভোট পরবর্তী যে হিংসার ঘটনা ঘটেছিল, বহু মানুষ ঘরছাড়া হয়েছিলেন, এই নিয়ে কিন্তু মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। এবং শুধু তাই নয়, রাজ্য সরকারকে কিন্তু বিপাকে পড়তে হয়েছিল, নির্বাচন কমিশনের কে নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল সেই বছর। এবং অনেক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের যে অভিযোগগুলি উঠছিল সেই অভিযোগগুলির পুরোপুরি একদম নিশানা বা সোজা নিশানা যাচ্ছিল কিন্তু রাজ্য প্রশাসনের উপর, বিশেষত নির্বাচন কমিশনের দিকেই। ফলে যেটা হচ্ছে এবারের নির্বাচন করার ক্ষেত্রে নির্বাচন কমিশন যাতে সেই ধরনের কোনো অভিযোগ না ওঠে সেই জন্য প্রথম থেকে ব্যবস্থা নিচ্ছে। প্রথমেই কিন্তু আমরা যদি দেখি যে নির্বাচনের বিজ্ঞপ্তি বা নির্ঘণ্ট প্রকাশের আগেই আমাদের নির্বাচন কমিশন জেলায় জেলায় আমরা যদি দেখি কেন্দ্রীয় বাহিনী কিন্তু একদম পাঠিয়ে দিয়েছিল। এই নিয়ে প্রশ্ন উঠেছিল কেন কেন্দ্রীয় বাহিনী, কিন্তু দেখা গেছে মানুষকে আশ্বাস দিতে, ভরসা দিতে কেন্দ্রীয় বাহিনী কিন্তু চলে এসেছেন। এবং এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখি রাজ্য জুড়ে তেমন কোনো বড় ঘটনা ঘটেনি। তার মাঝখানে যে ছোটখাটোগুলি ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলির 100 মিনিটের মধ্যে আমরা যদি দেখি সেই 100 মিনিটের মধ্যে কিন্তু সমাধান করা হয়েছে। আমরা জানি গতকালই 3টা যে আসন রয়েছে পশ্চিমবঙ্গের, যেখানে প্রথম পর্যায়ের ভোট হবে, অর্থাৎ আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, এই 3টি আসনের জন্য বিজ্ঞপ্তি ঘোষণা হয়েছে। কালকের থেকে কিন্তু নমিনেশন যে জমা নেওয়া, সেই জমা নেওয়ার কাজ শুরু হয়ে গেছে। 27 তারিখ পর্যন্ত নমিনেশন জমা নেওয়া হবে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কিন্তু আমরা দেখতে পেলাম 4 জেলার নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশে 4 জেলার জেলা শাসককে পরিবর্তন করা হলো। যদিও এই প্রথম পর্যায়ে যেখানে হবে সেখানে কিন্তু পরিবর্তন করা হচ্ছে না, এগুলো সমস্তই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হচ্ছে। কিন্তু এটা একটা বার্তা কিন্তু যাচ্ছে যে এবারের যে নির্বাচন, সেই নির্বাচনকে নিরপেক্ষ করবার জন্য নির্বাচন কমিশন সমস্ত ধরনের উদ্যোগ নিচ্ছে, এমনকি জেলা শাসকদেরও কিন্তু বদলি করে দেওয়া হচ্ছে। এই যে এর মাধ্যমে যেটা আমরা দেখতে পাবো যে জেলা শাসক যারা এক জায়গায় যদি কোনো তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে যে তারা এই কোনো একটি দলকে পক্ষপাত করছে বা কোনো বিষয়ে তিনি উদাসীন রয়েছেন, তাহলে কিন্তু নতুন যিনি জেলা শাসক আসবেন তার কাছে কিন্তু মানুষের কাছে বার্তা পৌঁছাবে না তিনি নতুন এসেছেন, তার সঙ্গে কারোর যোগসুযোগ থাকা সম্ভব নয় বা তিনি কাউকে পক্ষপাত করবেন না, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কোন কোন জেলায় পরিবর্তন করা হয়েছে সেই হিসাবটা আপনাদেরকে জানিয়ে দিই। 4টি জেলায় পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে বীরভূম জেলাতে। বীরভূম মানে কিন্তু কেষ্টর গড় বলে পরিচিত। এখন কিন্তু কেষ্টহীন অবস্থায় ভোট হচ্ছে। এবং আমরা যদি দেখি 2019 সালের যে নির্বাচন, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য আমরা শুনেছিলাম, চরম গুড় বাতাসা
এরকম অনেক বক্তব্য আমরা শুনেছি। অর্থাৎ একটা উত্তপ্ত জায়গা বীরভূম, এবং বীরভূমে নির্বাচন হবে অথচ বীরভূমে কোনো ঘটনা ঘটবে না এমন কিন্তু নয়। এবার যাতে সেই পরিস্থিতি তৈরি না হয় সেই জন্যই হয়তো নির্বাচন কমিশন সেখানকার জেলা শাসককে বদলি করে দিয়েছেন। আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো পূর্ব বর্ধমান জেলা কিন্তু সবসময় একটা উত্তপ্ত পরিবেশ থাকে। আমরা জানি শিল্পাঞ্চল রয়েছে, ফলে সেখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতির দিকে সজাগ নজর কিন্তু রয়েছে যে নির্বাচন কমিশনে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে পূর্ব মেদিনীপুর মানেই কিন্তু আমরা এবার জানি যে একটা আড্ডাআড্ডি লড়াই কিন্তু হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির, এবং বামফ্রন্ট কিন্তু সেখানে নতুন মুখদের প্রার্থী করে লড়াই কিন্তু অবতীর্ণ হয়েছে। অর্থাৎ একটা শক্ত লড়াই হবে, এবং সেখানে যাতে কেউ পক্ষপাতের অভিযোগ না তোলে সেই কারণেই সম্ভবত কিন্তু পরিবর্তন করা হয়েছে। এবং তার সঙ্গে যে পরিবর্তনটি আনা হয়েছে সেটা ঝাড়গ্রাম, অর্থাৎ রাঢ় বাংলার ঝাড়গ্রাম। আপনি জানেন একদম মানে বাংলার সীমান্ত ঘেঁষা এলাকা, বিভিন্ন ধরনের বাইরের লোক এসে কিন্তু সেখানে ভোট করে, এরকম একটা অভিযোগ কিন্তু বারবার ওঠে। এবার কিন্তু নির্বাচন কমিশনকে আমরা দেখতে পেলাম এই 4 জেলা বা 4 আসনে তারা কিন্তু জেলা শাসক, এখানে 4 আসন সংখ্যা বেশি রয়েছে, 4টি জেলাতে জেলা শাসকদের কিন্তু পরিবর্তন করলেন। এবং আমরা আগামী দিনে তাকিয়ে থাকবো আর কোনো পরিবর্তন হয় কিনা। তবে এখন কিন্তু আমাদের সবার চোখ রয়েছে উত্তরবঙ্গের দিকে, কারণ উত্তরবঙ্গের 3টি আসনে নির্বাচন আমরা দেখতে পাবো যে সেটা কিন্তু দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যে 19শে এপ্রিল ভোট হবে, 20 থেকে 27 তারিখ পর্যন্ত, 27শে মার্চ পর্যন্ত নমিনেশন জমা নেওয়া হবে, এবং 28 তারিখে নমিনেশনের স্ক্রুটিনি হবে, যেগুলো জমা পড়লো তার প্রার্থীদের, এবং 30 তারিখের মধ্যে নমিনেশন উইথড্র করার কিন্তু সময়সীমা ধার্য করা হয়েছে, এবং তারপর প্রচার পুরো দমে হবে। কিন্তু অত্যন্ত আজব ব্যাপার বা মজার ব্যাপার যদি বলি তাহলে দেখা যাবে বিজেপি বলছে তারা, অমিত শাহ এসে বলছে 35টি আসন পাবো, নরেন্দ্র মোদী এসে বলছে 42 আর বাস্তব ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, বিজেপি এখন পর্যন্ত জলপাইগুড়ি আসনের প্রার্থী ঘোষণা করতে পারেনি। অর্থাৎ যেখানে নমিনেশন সবাই জমা দিচ্ছে, সবাই পুরো দমে প্রচারে নেমে গেছে, সেখানে কিন্তু বিজেপির হাল দেখা যাচ্ছে যে বিজেপি সেখানে কোনো একটা অজানা কারণে হোক বা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হোক বা এই নির্বাচনকে তার গুরুত্বই দিচ্ছে না, যেটাই হোক না কেন, মানুষ যেটাই ভেবে নিক না কেন, তারা প্রার্থী পর্যন্ত। আসলে সুমন, এই যে তুমি বললে যে নমিনেশন শুরু হয়ে গেছে, প্রার্থীরা তাদের নমিনেশন জমা করছে, কিন্তু বিজেপি এখন পর্যন্ত তাদেরকে ক্যান্ডিডেট সেটাই ঠিক করে উঠতে পারলো না। কি মনে হচ্ছে, কি অজানা কারণে বা কি কারণে এইভাবে এত লেট হচ্ছে? দেখেন 2021 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু বিজেপিকে নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠেছিল। বহু মানুষ বলেছিলেন যে বিজেপি পশ্চিমবঙ্গকে গুরুত্ব দেয় না বা গুরুত্ব দিচ্ছে না, এবং আইএসএফ এর যিনি প্রধান রয়েছেন নৌসাদ সিদ্দিকী, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে বিজেপির সঙ্গে তৃণমূলের একটা গটাপ রয়েছে, মহা গটাপ রয়েছে, আর সেটা ভাঙতে গেলে বিজেপি এবং তৃণমূল ছাড়া যারা রয়েছে তাদেরকে কিন্তু ভোট দিতে হবে। এবং বাস্তব ক্ষেত্রে অনেকেই কিন্তু মনে করেন বিজেপির সঙ্গে তৃণমূলের একটা ভিতরে একটা সমঝোতা কিন্তু রয়েছে, এবং সেটা রয়েছে কি রয়নি সেটা তো ভিতরের খবর। কিন্তু বাস্তব ক্ষেত্রে কি দেখা গেল, 2021 সালে যখন নির্বাচন হলো তখনও বিজেপি কিন্তু এরকমই একটা মানে অগোছলা অবস্থায়, প্রার্থী তালিকা দিতে পারছে না, প্রার্থী তালিকা ঘোষণা করছে, তারা বলছে আমরা দাঁড়াবো না, এবং পরবর্তীতে একটা নাটক চলছে। শেষ মুহূর্তে প্রার্থীর তালিকা ঘোষণা করা হচ্ছে, শেষ মুহূর্তে তৃণমূল থেকে এসে হয়তো কেউ প্রার্থী হয়ে যাচ্ছে এবং সে জিতে যাচ্ছে, জিতে যাওয়ার পরে তৃণমূলে আবার ব্যাক করে যাচ্ছে। সবচেয়ে বড় কথা যে গণনায় কারচুপির যে ব্যাপক অভিযোগ উঠেছিল, এবং স্বয়ং আমাদের যিনি এই মুহূর্তে বিরোধী দলনেতা রয়েছেন অর্থাৎ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, তিনি দাবি করেছিলেন যে 100টার মতো গণনা কেন্দ্রে কিন্তু গণনায় কারচুপি করা হয়েছে, আমরা ব্যবস্থা নেব, আমরা কেন্দ্রীয় আমাদের যে নেতৃত্ব রয়েছেন তারা রিকাউন্টিং করার জন্য আবেদন করবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে কি দেখা গিয়েছিল, 60 দিনের মধ্যে কোনো ইলেকশন পিটিশনই কিন্তু বিজেপি জমা দেয়নি। অর্থাৎ এখানেই কিন্তু প্রশ্ন ওঠে, যদি বিজেপি সত্যিকারের পশ্চিমবঙ্গে লড়াই করতে চায় বা বিজেপির সঙ্গে যদি তাদের কোনো গোপন আতাত না থাকে, তাহলে তারা ইলেকশন পিটিশন কেন জমা দেবে? এখানে তারা দাবি করছেন যে গণনায় কারচুপি হয়েছে, বহু মানুষ গণনার কারচুপির অভিযোগ করছিলেন, যারা ভোটে গণনা কেন্দ্রে ছিলেন তারা অভিযোগ করছিলেন, তারপরেও কিন্তু বিজেপি কিন্তু
একটাও 60 দিনের মধ্যে ইলেকশন পিটিশন করেনি, যেটা নিয়ম বলে 60 দিনের মধ্যে করতে হয়। 60 দিন পরে 61 দিনের মাথায়, 62 দিনের মাথায়, 63 দিনের মাথায় কিছু কিন্তু আবেদন করা হয়েছিল। ফলে স্বাভাবিকভাবে বেশিরভাগ আবেদনই কিন্তু গ্রাহ্য হয়নি, দু একটি গ্রাহ্য হয়েছে, 7টি আবেদন গ্রাহ্য হয়েছে বলে আমি যতদূর জানি, এবং সেটির মামলা কিন্তু চলছে, কিন্তু এখনো পর্যন্ত শুনানি হয়নি। সুতরাং বিজেপির পক্ষ থেকে বরাবরই কিন্তু একটা অভিযোগ আমরা দেখতে পাই, বিজেপিকে নিশানা করেন বাম দলগুলি, কংগ্রেস নিশানা করেন যে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা গোপন সমঝোতা রয়েছে। এটার বাস্তব ভিত্তি কতটা রয়েছে আমি জানি না, তবে মানুষের মধ্যে আবারও কিন্তু সেই যে ধারণা, সেই ধারণা তুলে বা প্রশ্ন উঠানোর একটা কিন্তু সুযোগ কিন্তু মানুষ পেয়ে যাচ্ছে। কারণ বিজেপি এখনো প্রার্থী তালিকায় ঘোষণা করতে পারলো না, অথচ অন্য দলগুলি কিন্তু মনোনয়নপত্র জমা দিচ্ছে। আজকে আপনি দেখতে পাচ্ছেন তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন নির্মল চন্দ্র রায়, তিনি গান করে মানুষের কাছে যাচ্ছেন, জনসংযোগ করছেন, প্রচার করছেন ফুল পেজে। আপনি যদি দেখেন বাম প্রার্থী দেবরাজ বর্মনকে, তাকে দেখবেন যে চারদিকে যাচ্ছে। গতকালও বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে তিনি কিন্তু জনসংযোগে বেরিয়ে পড়েছেন, ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন। অন্যদিকে বিজেপির একটা অগাছল একটা পরিস্থিতির মধ্যে কিন্তু তাদেরকে দেখা যায় একটা ধোঁয়াশার মধ্যে। আমি জানি না শেষ পর্যন্ত বিজেপি এখানে প্রার্থী দেবে কি দেবে না, সেটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছে। হয়তো বিজেপি, আপনারা সেটা কিন্তু শুনছেন যে নমিনেশন শুরু হয়ে গেছে এবং বাম এবং তৃণমূল যারা ভোটে দাঁড়িয়েছেন তারা বৃষ্টি, গতকাল প্রচন্ড বৃষ্টি ছিল, সেই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু প্রচারে নেমে গেছেন। আর বিজেপি বসে আছেন ঘরের দুয়ারে, কারণ তারা এখনো প্রার্থী দিতে পারেননি। মানুষ ভাবছে কি হচ্ছে এটা, কারণ একটা কোন পার্টি থেকে বলা হয় তৃণমূল এবং বিজেপি নাকি গোটা পাচ্ছে, তাহলে মানুষের মনে কিন্তু সে জায়গাটা থেকে প্রশ্ন চলে আসছে। আজকে দাঁড়িয়ে এখনো বিজেপির তালিকা জলপাইগুড়িতে কে দাঁড়াবে সেটা প্রকাশিত হলো না। আর সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পারি বামফ্রন্ট এবং তৃণমূল অলরেডি তাদের প্রচার জোর কদমে নেমে পড়েছে। যেটা আপনি বললেন যে তারা কিন্তু বৃষ্টি উপেক্ষা করে মানে মানুষের বাড়ি বাড়ি ঘরে দৌড়ে চলে যাচ্ছে, প্রচার শুরু হয়ে গেছে। তাহলে বিজেপি তো পিছিয়ে থাকবে, এটাই তো বাস্তব। একদমই তাই, বিজেপি পিছিয়ে থাকবে না। বিজেপি কিন্তু জলপাইগুড়ি যে আসন রয়েছে সেখানে পিছিয়ে থেকেই শুরু করছে, এবং হয়তো আজকেই হয়তো তাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে। হয়তো আমরা আলোচনা করছি তার মুহূর্তেই হয়তো আলোচনার মাঝখানে হয়তো শুনতে পাবো যে তাদের প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে। যদি সেটা না হয় তাহলে তো প্রশ্ন আরো বেশি করে দানা বাঁধবে, কেন বিজেপি প্রার্থী ঘোষণা করছে না? 2-3 দিন হয়ে গেল, মাঝখানে দোল রয়েছে আপনি জানেন, এবং 25 তারিখের মধ্যে কিন্তু নমিনেশন পেপার তুলতে হবে, 27 তারিখের মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ একটা 25 তারিখ দোল, 26 তারিখেও আমরা জানি যে জলপাইগুড়িতে কিন্তু একটা দোলের বাতাবরণ থেকে দোলের বাতাবরণ, মানে সেদিন একটু বেশি করে মানুষ মাতোয়ারা হয়ে যায়। সুতরাং সেই পরিস্থিতি জানা সত্ত্বেও বিজেপি নেতৃত্ব তারা কিন্তু এখনো নড়ে চড়ে বসেনি। এটা কিন্তু মানুষের মনে প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে। অনেকেই বলছেন বিজেপি কি চাইছে যে জলপাইগুড়ি আসনটি তৃণমূলের হাতে তুলে দিতে? এখন সেটা কিন্তু সময় বলবে যে এই আসনটি বিজেপি সত্যি সত্যি তৃণমূলকে তুলে দিচ্ছে, নাকি এখানে তাদের অন্য কোনো অঙ্ক রয়েছে, সেই জন্যই তারা প্রার্থী তালিকা ঘোষণা করেনি। শেষ মুহূর্তে তারা কোনো বাজি মাত করবে, সেটা সময় বলবে। তবে বাস্তব ক্ষেত্রে যদি দেখি, নির্বাচন কমিশন তারা নিরপেক্ষ এবং অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করবার জন্য ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। এই 3 যে আসন রয়েছে সেখানে 11,107টি কিন্তু অভিযোগ গতকাল পর্যন্ত এসেছিল, এবং 100 মিনিটের মধ্যে নির্বাচন কমিশন সেই 11,107টি যে অভিযোগ, সে 7টি অভিযোগেরই কিন্তু নিষ্পত্তি করেছে। আমরা জানি দিনহাটা কেন্দ্রে বিজেপির যিনি নেতা রয়েছেন বা কেন্দ্রীয় মন্ত্রী যিনি ছিলেন নিশীথ প্রামাণিক, তার সঙ্গে রাজ্যের যিনি মন্ত্রী রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তার সঙ্গে কিন্তু একটা বিবাদ হয়েছে এবং দুই গোষ্ঠীর মধ্যে একটা কিন্তু সমস্যা তৈরি হয়েছে। এই নিয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যে কিন্তু রিপোর্ট তলব করেছে। সুতরাং নির্বাচন কমিশন কোনো বিষয়ে কিন্তু এবার দেখা যাচ্ছে যে তারা কিন্তু মুখ বুঝে নেই, তারা কিন্তু চোখ বুঝে নেই, তারা কিন্তু রিপোর্ট তলব করছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গার্ডেন রিচে যে 10টি পরিবারের আমরা জানি যে বহুতল ভেঙে গিয়ে মৃত্যু ঘটেছে, তাদের পরিবারগুলির পাশে কিন্তু দাঁড়িয়েছেন, তাদেরকে আর্থিক
যে সাহায্য বা সেটা কিন্তু দিয়েছে। এটা নিয়েও কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যে মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছেন যে কতটা ক্ষতিপূরণ দেওয়া হলো, কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হলো, টোটাল বিবরণ কিন্তু চাওয়া হয়েছে। সুতরাং নির্বাচন কমিশনের যে কার্যপদ্ধতি বা তাদের যে এবার দায়িত্ববোধ, সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে সঠিক পথেই চলছে। মানুষকে তারা উৎসাহিত করছে এবারে যে ভোট উৎসব তাতে অংশগ্রহণ করার জন্য। এবং সবচেয়ে বড় বিষয় যেটা রয়েছে সেটা এবার 85 বছরের উপরে যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের বাড়ি গিয়ে নির্বাচনের যে ভোট গ্রহণ সেটা কিন্তু করা হবে এবং চিহ্নিত করা হয়েছে 85 বছরের উপরে কতজন রয়েছে। জলপাইগুড়িতে সম্ভবত 7,500 রয়েছে, আলিপুরদুয়ারে প্রায় 9,000-এর কাছাকাছি আছে এবং প্রায় 11,000-এর কাছাকাছি কুচবিহারে, সব মিলে প্রায় 30,000 ভোটার রয়েছেন। এবং আমার মনে হয় এটা একটা কিন্তু যুগান্তকারী সিদ্ধান্ত, কারণ এখানে একটা অভিযোগ বরাবরই ওঠে যে বহু মৃত মানুষের নামে কিন্তু ভোট হয়। এবার যদি এই পদ্ধতিতে ভোট হয়, অর্থাৎ বাড়ি গিয়ে হয়, সেই সম্ভাবনা কিন্তু থাকবে না। অর্থাৎ যদি কোনো ভুয়ো ভোটার থাকে বা ভুয়ো নাম থাকে তালিকাতে, সেটা কিন্তু একদম স্বাভাবিকভাবে প্রথমেই কিন্তু ধরা পড়ে যাবে বা তাদের ভোট কিন্তু লিপিবদ্ধ হবে না। এই যে 30,000 ভোটার রয়েছে, এই ভোটারদের একটা কিন্তু বড় ভূমিকা রয়েছে 3টি আসনে নির্বাচনের ক্ষেত্রে। কারণ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো জলপাইগুড়িতে প্রায় 17,000-এর মতন কিন্তু 17 লক্ষের মতো ভোটার রয়েছে এবং তার মধ্যে প্রায় 7,000-এর মতন কিন্তু বয়স্ক ভোটার রয়েছে। তারা ইচ্ছা থাকলেও হয়তো অনেকবার ভোট দিতে পারেন না, কিন্তু এবার কিন্তু তারা ভোট দিতে পারবেন ঘরে বসে। এটা একটা কিন্তু ভালো উদ্যোগ নির্বাচন কমিশনের। সুতরাং আমরা যদি দেখি নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ এবং ভোট উৎসবকে আনন্দমুখর করবার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে। তারই একটা অংশ যদি বলি তাহলে দেখা যাবে এই যে রদবদল করা হচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে, সেই রদবদলটা আপনারা কিন্তু এতক্ষণ শুনলেন যে আসন্ন নির্বাচনে নির্বাচন কমিশন কিভাবে লেগে পড়েছে যাতে সুষ্ঠু এবং অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করা যায়। সেই লক্ষ্যে কিন্তু নির্বাচন কমিশন জেলা শাসকদের বদলি করছেন। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনে যেসব রিপোর্ট জমা পড়ছে সেগুলো খুব দ্রুত গতিতে সলভ করছে। এবং আমরা পাশাপাশি দেখছি যে প্যারামিলিটারি ফোর্স বা যে সিআরপিএফ আছে তারা কিন্তু যেখানে যেখানে নির্বাচন আছে সব জায়গায় অলরেডি চলে এসেছে এবং তারা টহলদারি করছে এবং মানুষকে বোঝাচ্ছে যে ভোট দিন, নিজের ভোট নিজে দিন। শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কিন্তু নির্বাচন কমিশন এবার কিন্তু কোমর বেঁধে নেমে গেছে। আমরাও চাই যে শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যেন আমরা দেখতে পারি। এতক্ষণ আমরা আপনাদের সাথে ছিলাম নির্বাচন নিয়ে আলোচনায়। আমরা সেই আলোচনা আবার চালিয়ে যাব এবং পরবর্তী সময় আবার কি খবর আসে সেই সব খবরের আপগ্রেড নিয়ে আমরা চলে আসব এবং সেই সব খবরের আপগ্রেড আমরা সুমন বসু রায়ের কাছ থেকে বিশ্লেষণ শুনে নেব। ততক্ষণের জন্য নমস্কার।